গৃহপ্রবেশের দিন যতই এগিয়ে আসছে তিথির মনটা ততই খারাপ হচ্ছে। এরকম যে হবে কিছুদিন আগেও তিনি ভাবতে পারেননি, ভাবার কথাও নয়। কয়েক মাস আগেই তিথির মনটা ফুরফুরে ছিল। গৃহপ্রবেশ কথাটা মনে হলেই সে যেন শ্রীহরণ লাগতো। এতদিন অক্লান্ত চেষ্টা করে অবশেষে স্বপ্নটা বাস্তবে পরিণত করা, সে কি আনন্দ! দীর্ঘ কয়েক বছর ধরে যাদের বাড়ি নেই তারা ছাড়া কেউ নিজস্ব বাড়ির মূল্য বুঝবেই না। ভাড়া বাড়ির তিক্ত অভিজ্ঞতা কাটিয়ে নিজস্ব বাড়ি বানানোর আনন্দ কাউকে বলে বোঝানো যায় না। তিথির এই খুশিটা দেখে অতীনও কম খুশি হননি। খুশিটা আরো বাড়িয়ে দিয়েছিল তৃষ্ণা। অতীনের বাবা রেলে চাকরি করতেন। চাকরিরত অবস্থায় কোয়ার্টারে থাকতেন বলে অতীনদের একটা স্বাধীনতা ছিল। যদিও 4 বোন 1 ভাই, মা বাবা সব মিলিয়ে 7 জনের পরিবারের তুলনায় সব জায়গাতেই কোয়ার্টারে নিতান্তই ছোট ছিল। চাকরি শেষ হবার পর খানিকের মধ্যেই অতীনের বাবা ম্যালেরিয়া হঠাৎ মারা যায়। তারপর থেকে অতীনদের শুরু হয় চরম দুর্ভোগ। অতীনদের আর্থিক সচ্ছলতা ছিল না, উপরন্তু 4টি মেয়ের বিয়ের জন্য কিছু টাকা রাখতে হবে। এসব ভেবে অতীনের মায়ের পক্ষে বেশি টাকা দিয়ে বাসা ভাড়া নেওয়ার ক্ষমতাও ছিল না। বেশি টাকা ভাড়া না পেলে বাসার মালিক ভাড়াটাকে সব সুযোগ সুবিধা দেবেনি বা কেন? তাই বেশ কষ্টেই দিন কাটতে হয়েছিল অতীনদের। 2 মেয়ে বিয়ের পরই অতীনের মা মারা যাওয়ায় সংসার আরো বিপাকে পড়ে গেল। রাজ্য সরকারের অফিসে পিওনের চাকরি করা বড় 2 বোনকে বিয়ে দিতে গিয়ে অতীনের সর্বশান্ত হয়ে পড়ে। অনেক টাকা ধার করতে হয়েছে, তারপর নিজেও বিয়ে করেছেন। তাই একচিলতে জমি কিনে বাড়ি বানানোর স্বপ্ন দেখার মতো দুঃসাহস অতীনের ছিল না। দুঃসাহস ছিল তিথির। বিয়ের পর কয়েক মাসের মধ্যেই তিনি উপলব্ধি করলেন অভাব অনটনের মধ্যে দিয়ে তাদের চলতে হবে। কয়েক বছরের মধ্যেই দুটি সন্তান, বেতনের টাকা দিয়ে খুব হিসাবে করে 4 জনের সংসার চালাতে গিয়ে হিমশিম অবস্থা। তার উপর হঠাৎ কোনো অসুখ বিসুখ, আত্মীয় স্বজনদের আগমন, এসব ঘটলেও সব হিসাব উলটপালট হয়ে যায়। বাজারে অনেক দেনা জমে যায়। মুদির দোকান, কাপড়ের দোকান, ওষুধের দোকান, এগুলো ঋণ কিছুতেই শেষ করা যায় না। প্রায় সময়ই পরিচিত আপনজনের কাছ থেকে নগদ টাকাও ধার করতে হয়। এমনকি বাসা ভাড়াও জমে যায়। এতে বাসার মালিকের কাছ থেকে অনেক কটু কথা শুনতে হয়। বাধ্য হয়ে কয়েকবার বাসাও বদলাতে হয়েছে। এসব সত্ত্বেও তিথি নিজস্ব বাড়ি বানানোর স্বপ্ন দেখেছিলেন, যা দুঃসাহসী বলতে হয়। বিয়ের পর মাঝে মধ্যেই তিথি অতীনকে বলতেন, সারা জীবন তো অন্যের ছাদের তলে থাকা যায় না, নিজেদের ডেরা একটা বানাতেই হবে। এছাড়াও মেয়েও বড় হচ্ছে, ভাড়া বাসায় থাকার অসুবিধা অনেক। স্বামীর আয়ে ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে বাসা ভাড়া টাকা দেবার পর সংসার চালানো সম্ভব হচ্ছে না দেখে আয় বাড়ানোর জন্য তিথি নিজেই উদ্যোগী হয়ে পড়ে। একটা লেডিস টেলারিং দোকানে তিনি ঢুকে পড়ে। আস্তে আস্তে শাড়িতে পিকো করা, ফলস লাগানো থেকে শুরু করে ব্লাউজ, চুড়িদার, কামিজ বানানোর কাজেও শিখে নেন। দিনে দোকানে চাকরি করার পাশাপাশি নিজেও ব্যক্তিগতভাবে কিছুটা অর্ডার নিতে শুরু করলেন। রাত্রে বিশ্রাম না নিয়ে এভাবেই তিথি উপার্জন করা আরম্ভ করলেন, সংসারের শত ঝামেলা সত্ত্বেও। তিথি তার উপার্জনের সামান্য টাকা সংসারের খাতে খরচ করে বাকি টাকা ব্যাংকে জমাতেন। কয়েক বছরের মধ্যেই তিনি বেশ একটা টাকা জমিয়ে ফেললেন ব্যাংকে। জীবনে সুখ যেমন অনেক সময় দীর্ঘস্থায়ী হয় না, তেমনি দুঃখ অনেক সময় দীর্ঘস্থায়ী হয় না। দুঃখ কষ্টের সংসারে তিথি আস্তে আস্তে সুখের আলো দেখতে পেলেন। সুপ্রতিষ্ঠিত হোক বা না হোক, সুসন্তানদের জন্য মা বাবার আলাদা একটা সন্তুষ্টি থাকে। তিথির ছেলে ও মেয়ে দুজনেই সুসন্তান। ছেলে অর্ণব সেকেন্ড ডিভিশনে এইচএস পাস করার পর তিথির ইচ্ছা ছিল সে যেন পড়াশোনা আরো চালিয়ে যায়, কিন্তু বাঁধ সাধলো অর্ণব নিজে। সে বলল, মা, আরো পড়াশোনা করে কি হবে? চাকরি তো পাবো না, মিছিমিছি বয়স বাড়িয়ে কি লাভ, বরং এখন থেকে ব্যবসায় নেমে পড়বো। কথাটা মিথ্যে নয়, তবে তিথি চুপ মেরে গেলেন। অর্ণব চলে গেল কুচবিহার। সেখানে কয়েক মাস চেষ্টা করে একটা কাপড়ের দোকানের সঙ্গে বোঝাপড়া করে নিল। এই ব্যাপারে তার কুচবিহারে এক বন্ধু বেশ সাহায্য করলো। প্রতিদিন সকালে এসে দোকান থেকে কয়েকটা কাপড় বাকি নিয়ে যায়। সারাদিন ফুটপাতে বসে কাপড়গুলো বিক্রি করে। সন্ধ্যের পর দোকানের মালিককে হিসাব বুঝিয়ে দেয়।
এতে কিছু টাকা সে কমিশন পায়। এভাবেই কয়েক বছর চলে গেল। তারপর এই কাপড়ের দোকানের মালিকের সহায়তায় অর্ণব ব্যাংক থেকে লোন নিয়ে একটা অটো কিনে ফেলল। দিনে কাপড় বিক্রি ও রাতে অটো চালিয়ে অর্ণব রোজগার করতে লাগলো। এদিকে মেয়ে তৃষ্ণা হাত পা গুটিয়ে বসে থাকেননি। পড়াশোনা চালানোর সঙ্গে সঙ্গে পোস্ট অফিসে এনএনসি, কেবিসি ইত্যাদি এজেন্সি নিয়ে সেও রোজগারে নেমে পড়ল। তিথির সংসারে এখন সবাই কম বেশি রোজগারে, তাই অভাব অনটন কিছুটা দূর হতে লাগলো। বেশ কিছুদিন থেকেই বাড়ি তৈরির জন্য একটা জায়গা খোঁজে চলছে। এক সময় সুবিধা মতো পেয়ে দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছ থেকে তিথি এক ফালি জমি কিছু টাকা দিয়ে কিনে ফেললে। বাকি টাকা কিস্তিতে দিলেও চলবে। বাড়ি করার প্রথম ধাপ শুরু। 3 বছর পর ধীরে ধীরে কিছুটা নগদ কিছুটা বাকি করে ইট, বালি, পাথর, রড ইত্যাদি এনে বাড়ি তৈরি চালাতে লাগলো। দোতলায় ভিত, আপাতত একতলা শেষ করাই পরিকল্পনা। 3 রুমের এই একতলা করতেই প্রায় 2-2.5 বছর লেগে গেল। কাজটা পুরো শেষ হয়েছে এটা বলা যায় না, তবে আর 3-4 মাসের প্রায় শেষ হয়ে যাবে। অন্তত ঢোকার বন্দোবস্ত হয়ে যাবে। এই বাড়ি তৈরির পেছনে পরিবারের সবার উপার্জিত টাকাই আছে। তবে একটা কথা স্বীকার করতেই হয়, মা ও মেয়ের অসীম উৎসাহ না থাকলে এই বাড়ি করাটা এখানেই সম্ভব হতো না। বাড়িটার কাজ শেষের দিকে যতই এগোচ্ছে তিথি ও তৃষ্ণা খুশিটা যেন উপচে পড়ছে। সুদীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষা অবসান হতে চলেছে। এই এক বিরাট আত্মতৃপ্তি। হোক না ছোটখাটো, তবুও তো নিজস্ব বাড়ি, যেখানে এই এজমালি পায়খানা ব্যবহার করা, ঘরে চাল দিয়ে বৃষ্টির জল পড়া, অন্য ভাড়াটের সঙ্গে তুচ্ছ ব্যাপার নিয়ে তুলনামূলকভাবে কাণ্ড ইত্যাদি আর কি। আছে শুধু নির্ভেজাল পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা। পঞ্জিকা দেখে গৃহপ্রবেশের জন্য মাঘের মাঝামাঝি 2-3টে দিন অতীন ও তিথি ভেবে রেখেছেন। পুরোহিতের সঙ্গে এ ব্যাপারে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন। গত বছর তৃষ্ণা বিএ পাশ করেছে, পাশাপাশি পোস্ট অফিসে এজেন্সিটাও দাপটে চালিয়ে যাচ্ছে। একসময় সংসারের চিত্রটা হঠাৎ পাল্টে গেল। এজেন্সি চালানোর সুবাদে বিভিন্ন বয়সের অনেকেই সঙ্গে তৃষ্ণার পরিচয় আছে, এমনকি মেলামেশাও। তাদের একজন টুকলু, ছেলেটা ভালো, দেখতেও মন্দ নয়, বয়সও কম। বাবার ব্যবসা দেখাশোনা করার পাশাপাশি বোনের নামে পোস্ট অফিসে এজেন্সির কাজও চালিয়ে যাচ্ছে। টুকলুর মা বাবা ছেলের জন্য পাত্রী খুঁজছেন। তৃষ্ণাকে তারা 2-3 দিন বার দেখেছেন, কথাও বলেছেন, বেশ পছন্দ হয়েছে। তারা অতীনের কাছে বিয়ের প্রস্তাব দিলেন। বিয়ের ব্যাপারে অতীন ও তিথি এমনকি তৃষ্ণাও মানসিক প্রস্তুতি একদম ছিল না। ঘটনার আকস্মিকতায় তারা কিছুটা বিচল হয়ে পড়েন। সবচেয়ে বড় সমস্যা, মেয়ের বিয়ের জন্য টাকা পাবেন কোথায়? টুকলুর বাবা তারা সত্ত্বেও কিছুটা সময় তারা চাইলেন। অতীন তিথি ভেবে দেখলেন ভালো পছন্দের পাত্র হাতছাড়া করার কোনো মানে হয় না। এছাড়া মেয়েকে যেহেতু বিয়ে দিতেই হবে, অযথা বয়স বাড়িয়ে কি লাভ? শুভস্য শীঘ্রম। এ ব্যাপারে অর্ণবের সঙ্গে আলোচনা করলেন, বিশেষত টাকা পয়সার ব্যাপারে। অর্ণব এক কথায় রাজি। ব্যাস, টুকলুর সঙ্গে তৃষ্ণার বিয়ে স্থির হয়ে গেল। তিথি ইচ্ছে ছিল মাঘ মাসে গৃহপ্রবেশ করে ফাল্গুনে বিয়েটা হোক, কিন্তু ফাল্গুন মাসটা মল মাস, মাঘেও ওদের বিশেষ অসুবিধা। বাধ্য হয়ে অগ্রহায়ণের শেষ দিকেই মেয়ের বিয়ে দিয়ে দিলেন। ছেলে কুচবিহার ছেড়ে চলে আসবে না। মেয়ের বিয়ে হয়ে গেল। অতীন তিথি সংসারটা হঠাৎ করে কেমন যেন প্রাণহীন হয়ে পড়ল। একদিন তিথি অতীনকে বললেন, ভাবছি বাড়িটা ভাড়া দিয়ে দেব। ঘরের মধ্যে যেন এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল। অবাক হয়ে অতীন বললেন, পাগলের মতো কি বলছো? তোমার মাথা খাতা কি খারাপ হয়ে গেছে? তিথি বললেন, সত্যি বলছি, ঠান্ডা মাথায় বলছি। অতীনের চোখ মুখে বিস্ময় মিশ্রিত জিজ্ঞাসা, কেন? তিথির বুক থেকে এক রাশ কান্না দলা পাকিয়ে উপরের দিকে উঠে আসছে। কোনো রকমে তা চাপা রেখে বললেন, এর পাড়ায় কয়েক বছরের অ্যাডজাস্ট হয়ে গেছি, দূরে নতুন পাড়াতে যেতে ইচ্ছে করছে না। অতীন বললেন, নতুন পাড়াতেও আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, এত কষ্ট ও শখের বাড়ি, এছাড়া পাড়াটাও ভালো। তিথি বললেন, ওই বাড়িতে যেতে এখনই আমার মন চাইছে না। অতীন বললেন, মন কেন চাইছে না? মনকে বোঝাতে হবে।
তিথি বললেন, চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মনটাকে বোঝাতে পারছি না। সবার ওপরে মন। হ্যাঁ, মন। অনেকক্ষণ ধরে জমে থাকা এক বুক কান্না তিথি আর সামলাতে পারলেন না। ফুপিয়ে ফুপিয়ে নবনির্মিত বাড়িতে না যাওয়ার সত্যি কারণটা বলেই ফেললেন। মেয়েটার ছোটবেলা থেকেই কত শখ ছিল নিজেদের বাড়িতে থাকবে। জমি কেনার পরও থেকেই তার সে কি আনন্দ! কত ছোট ছোট গাছের চারা এনে লাগিয়েছিল, বাড়িতে কেন্দ্র করে কত রঙিন স্বপ্ন রচনা করেছিল। টিভিটা কোন ঘরে রাখবে, ঘরের দেওয়ালে কি রং হবে, সঙ্গে মানানসই রঙের পর্দা, ছাদে ফুলের বাগান করা। এখন মেয়েটাই চলে গেল শহর থেকে দূরে এক পুরনো আসাম টাইপের ভাড়া বাড়িতে। আমরা বুড়ো বুড়ি নতুন বাড়িতে গিয়ে কি করব? মেয়েটার করুণ মুখটা অতীনের চোখের সামনে ভেসে উঠল। তিথি মনের অবস্থা বুঝতে পারলেন। স্ত্রীর সিদ্ধান্তে তিনি বাধা দিতে পারলেন না। অবশেষে তিথির আর নিজস্ব বাড়িতে থাকা হলো না।